এই মুহূর্তে সাংবাদিক বৈঠকে সুকান্ত মজুমদার। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের একজনকে পেটানো হয়েছে আসানসোল জেলায় বা আসানসোল লোকসভার অন্তর্গত একটি ঘটনা ঘটেছিল, সেখানে পেটানো হয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বকে, জেলা নেতৃত্বকে। এ তো নতুন ঘটনা নেই। যখনই কোনো ফ্যাসিস্ট সরকার থাকে, যখন কোনো এই ধরনের অদ্যর্ত সরকার থাকে, তখন তার বিরুদ্ধে আপনি কথা বললে সে যেই বলুন না কেন, তার রং যেই হোক না কেন, তাকে মার খেতে হবে। আমরা মার খাচ্ছি, আমাদের কর্মীরা মার খাচ্ছে, আমার গাড়ির উপর হামলা হচ্ছে, সেরকম সবার উপরে হবে। ওই ভোট পরবর্তী হিংসা রোখার জন্য আদালতের হস্তক্ষেপ চেয়ে প্রধান বিচারপতি দ্বারস্থ হলেন সুরেন্দ্র অধিকারী। না, সে তো অবশ্যই প্রয়োজন। যে পরিস্থিতি তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, আমরা ভেবেছিলাম এবার হয়তো অতটা হবে না, কিন্তু যত ভোট হয়ে জেতার পর দিন যাচ্ছে তত বেশি এর তীব্রতা বাড়ছে। আমরা দেখেছি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় বেশ কয়েকটি জায়গায় খাবার জল যেন না পায়, সেই জন্য কল পর্যন্ত তুলে নিয়ে যাওয়া হয়েছে। খাবার জল টিউবওয়েল তুলে নিয়ে যাওয়া হয়েছে, চাপা কল যাকে বাংলায় বলে। পূর্ব মেদিনীপুরে জেলা শাসককে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। ভোট শেষ হতেই আবার তাকে পূর্ব মেদিনীপুরে নিয়ে আসা হয়েছে জেলা শাসকের, এবং এই জেলায় 2টো সিটই আপনারা পেয়েছেন। না, সে তো মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই করেন। আমি যখন 19-এ প্রথম জিতেছিলাম, জেতার পর আমার ডিএম এবং এসপি দুজনকে ট্রান্সফার করা হয়েছিল। আবার বিধানসভা নির্বাচনের সময় নির্বাচন কমিশন অন্য একজন কে ডিএম এর দায়িত্ব দেয়, ভোট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে পরিবর্তন করা হয়। এবার আমি জিতেছি, আবার হয়তো আমার ডিএম এর পরিবর্তন হবে। এ তো তৃণমূল কংগ্রেসের দায়িত্ব, ভোটে জেতানোর দায়িত্বটা হচ্ছে ডিএম এবং এসপি। যে ডিএম এবং এসপি অসফল হবে তাকে সরাতে হবে, পার্টির নেতাদের মতো যেরকম হয়। আচ্ছা, 100 দিনের কাজ আর আবাস নিয়ে আপনাদের সরকারের যা স্ট্যান্ড, আসন সংখ্যা কমে যাওয়ার পরেও, ম্যাজিক ফিগারে না যাওয়ার পরেও কি বাংলা নিয়ে সেই একই স্ট্যান্ড থাকবে নাকি একটু নমনীয় হবে? সময় আসুক, এখনো সময় আসেনি বলে আমাদের মনে হয় এগুলো ভাবার। সুকান্ত মজুমদারের ব্যাটন কি তাহলে শুভেন্দু অধিকারীর হাতে? সে তো দল ঠিক করবে। তবে দল আপাতত আমাকে রাজ্য সভাপতি রেখেছে। যতদিন রাজ্য সভাপতির পদে অন্য কেউ না আসীন হচ্ছে, ততদিন পর্যন্ত রাজ্যের দায়িত্ব আমার। নিয়ম মতো কি আপনাকেই প্রাথমিক কোনো নাম প্রস্তাব করতে হবে? এরকম কোনো নিয়ম নেই। বলছি, নিউ টাউনে রেস্টুরেন্ট মালিককে মারধরের ঘটনা ঘটেছে, সোহমে অভিনেতার বিরুদ্ধে অভিযোগ উঠে। রেস্টুরেন্ট ম্যানেজারের অভিযোগ হচ্ছে যে আমার বিরুদ্ধে মামলা হলো, আর আমরা ওদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি। এখন আমার বিরুদ্ধে বক্তব্য না নিয়ে পুলিশ আমাদেরকে হেনস্থা করছে, আমাদের কোনো বক্তব্যই নিচ্ছে। দেখুন, পুলিশ তো নেবে না, যেহেতু তৃণমূল কংগ্রেসের মানা আছে। নচেত পুলিশ তো যারা মার খেয়েছে তাদের উপরে লাফিয়ে পড়বে, যাদেরকে পারলে জেলে ঢুকিয়ে দিত। যেহেতু মিডিয়া জিনিসটিকে ধরেছে এবং সবার সামনে চলে এসেছে, তাই হয়তো সেই ব্যক্তি এতক্ষণ জেলের বাইরে আছে। নচেত সোহম গিয়ে মেরেছে এবং তারপরে তার জেলে ঢোকাটাই তার নিয়ম। আমরা দেখেছি আমাদের একজন কর্মী হসপিটালাইজ, তার মাথা ফেটে গেছে, তাকে একজনকে 25 জন মিলে মেরেছে, তারপরে তার বিরুদ্ধে মামলা হয়েছে, সে একাই 25 জনকে পিটিয়ে দিয়েছে। মানে রজনীকান্ত আর কি, সে আর কি। খাদিকুলে যে ঘটনাটা ঘটেছিল, সেই বিভৎসভাবে মারা গেল কতজন বাজি কারখানার আগুনে পুড়ে। তবে সরকার কিন্তু প্রচুর প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিভিন্ন ধরনের পদক্ষেপের কথা ঘোষণা করেছিল, সেগুলো কি বাস্তবায়িত হয়েছে বলে মনে হয়? যদি হয় তাহলে আজকের ঘটনাটা হলো কেন, কোলাঘাটটা হলো কেন? দেখুন, আমি তখনও বলেছিলাম, আবার বলছি, প্রতি 2 মাস 3 মাস অন্তর আপনারা একদম এপিসোড, যেরকম ওয়েব সিরিজের একের পর এক এপিসোড চলে, সেরকম এপিসোড অনুসারে আপনারা এই ধরনের বাজি কারখানার বোম বিস্ফোরণের ঘটনা শুনতে পারবেন। কারণ বাংলার মূল বিষয় হচ্ছে বাংলার অর্থনীতি শেষ। বাংলার অর্থনীতিতে কোনো নতুন যৌবন নেই, নতুন ব্লাড ফ্লো হচ্ছে না, ব্লাড ইনফিউশন হচ্ছে না। তার ফলে যত বেআইনি ধরনের কারবার আছে, যখন আপনার ফর্মাল ইকোনমি কাজ করে না, ফর্মাল অর্থনীতি কাজ করে না, কোলাপস করে যায়, তখন ইনফর্মাল অর্থনীতি চলে। এবারে আস্তে আস্তে দেখবেন আপনার পোস্ত চাষ বাড়বে, আস্তে আস্তে এই বোম বিস্ফোরণ মানে অর্থাৎ বাজি কারখানা, অবৈধ মদ, সব এগুলো বাড়তে থাকবে, বাড়ছে। এখনো সামনে আসেনি, একটা অ্যাক্সিডেন্ট হলে তখন সামনে আসবে। কিন্তু এটা ইকোনমির নিয়ম, যখনই ফর্মাল ইকোনমি আপনার কোলাপস করবে, ইনফর্মাল ইকোনমি তখন গ্রো করবে। কিন্তু সরকার নিজেই তো বলেছেন, মঞ্চে মঞ্চে মুখ্যমন্ত্রীও বলেছেন যে আমাদের পোস্ত চাষের অনুমতি দেওয়া হোক, কেন্দ্র সরকার দিই। দেখুন, মুখ্যমন্ত্রী তো চাইবেই। মুখ্যমন্ত্রী আফগানিস্তান বানাতে চাইছেন, তো আফগানিস্তানে যদি পোস্ত না হয় মানাবে? শুধু জব্বা পরে ঘুরলে হবে? পোস্ত তো চাই। সুকান্তবাবু, আপনারা যখন কালকে শপথ নিচ্ছিলেন, প্রধানমন্ত্রী যখন শপথ নিচ্ছিলেন, তখন প্রতিবাদ স্বরূপ মুখ্যমন্ত্রী তার ঘরে আলো নিভিয়ে বসেছিলেন প্রতিবাদ স্বরূপ।
কলঙ্কিত দিন বলেছে, কি বলবেন? দেখুন, মুখ্যমন্ত্রী আলো নিভিয়েছিলেন, একটু খোঁজ নিন কেউ পেছন থেকে ধাক্কা মেরেছে নাকি আবার বাড়ির কেউ, সেইটা আগে আপনাদের খোঁজ নেওয়া দরকার। আলো নেবানোটা ওনার জন্য সেফ নয়, উনি আলো জ্বালিয়ে থাকুন, সেটাই ভালো হবে। বাড়িতে কে কখন পেছন থেকে ধাক্কা মেরে দেবে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য, তখন মুশকিল হয়ে যাবে। উনি সুস্থ থাকুন, আমরা চাই। অমিত মালব্যর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। আজকে কংগ্রেস তারা আলাদা করে তাদের যে আইটি সেলের প্রধান তিনি তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়িয়েছেন এবং ইস্তফা দেওয়া বা পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছেন। ইন্ডিয়া জোট এই বিষয়টাতে তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়াচ্ছে। আমার মনে হয় এই অভিযোগ সর্বৈব মিথ্যে, কারণ কোনো মহিলা তো কেউ অভিযোগ করেনি, কোনো মহিলাই অভিযোগ করেনি। আপনারাও নিশ্চয়ই দেখেছেন কোনো মহিলার অভিযোগ নেই। কে একজন ফেসবুকে পোস্ট করেছে, সেটাকে নিয়ে তৃণমূল কংগ্রেস এক্স হ্যান্ডেলে পোস্ট করছে, তো অদ্ভুত ব্যাপার। তো কালকে তো অন্য কেউ একজন ফেসবুকে আপনার বিরুদ্ধে লিখতে পারে। সুকান্ত দা, মোদী মন্ত্রিসভার 72 জন সদস্য তাদের শপথ হয়ে গেছে প্রায় 24 ঘন্টা, এখনো পর্যন্ত তারা মন্ত্রকে কোনো মন্ত্র বন্টন হয়নি, এ ব্যাপারে কিছু বলবেন? মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বলেছেন উনি 48 ঘন্টা থেকে 50 ঘন্টা সময় নিয়েছেন। উনি বলেছেন যে আমি এই সময়ের মধ্যে করে দেব। ধন্যবাদ। চলুন বাড়ি যাবে। দিল্লিতে এত ফ্রেশ লাগছে। হিরণের গ্রেফতারিতে রক্ষা কবচ হিরণ চট্টোপাধ্যায়। দেব যার বিরুদ্ধে প্রার্থী ছিলেন বিজেপি প্রার্থী, তাকে রক্ষা কবচ গ্রেফতারিতে। 18ই মে ঘাটাল থানায় হিরণের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। এফআইআরে পুলিশকে তদন্তের নির্দেশ দেওয়া হয় হিরণের বিরুদ্ধে। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, কি বলা হলো আদালতের তরফে? দেখো, বিচারপতি অমিত সিনহা ভোটের আগেই 18ই মে ঘাটাল থানায় যে এফআইআর হয়েছিল, যেখানে অভিযুক্ত হিসেবে সন্দেহ করা হচ্ছিল হিরণকেও, হিরণ তাই ওই ঘাটাল থানার এফআইআর তার উপর স্থগিতাদেশ চেয়ে বা সেটা খারিজ চেয়ে হাইকোর্টে মামলা করে। হাইকোর্টে ভোটের আগে তিনি রক্ষা কবচ পেয়েছিলেন, অর্থাৎ অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছিল হাইকোর্টের তরফে। অর্থাৎ ওই এফআইআর ওপর পুলিশ কোনো রকম পদক্ষেপ করতে পারে না, এই নির্দেশ ছিল। কিন্তু সেই নির্দেশ আজ মডিফাই হলো, পরিবর্তিত হলো, এবং সেক্ষেত্রে স্বস্তি এটাই হাইকোর্টের অনুমতি ছাড়া গ্রেফতারের মতো কোনো কড়া পদক্ষেপ হিরণের বিরুদ্ধে করা যাবে না। এটা যেটা সত্যি অস্বস্তিও রয়েছে, যে এফআইআরটা পুরো স্টপ করে দিয়েছিল স্টে দিয়ে, সেটা কিন্তু আজ মুখ খুলে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমিত সিনহা জানিয়েছেন পুলিশ ওই এফআইআর উপর তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে। সেদিক থেকে অস্বস্তি অভিনেতা হিরণের, এবং সেক্ষেত্রে স্বস্তি অস্বস্তি বলা হচ্ছে আজকে নতুন করে নির্দেশ পরিবর্তিত হওয়ার পর। বেশ, ধন্যবাদ।